ছোট্ট বন্ধুরা কেমন ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? আমি তোমাদের জন্য আবার নতুন একটা গল্প নিয়ে এসেছি। আমাদের আজকের গল্পের নাম ইথুনের উল্টো গোনা। গল্পটি লিখেছে মির্জা আদিব। তাহলে চলো আমরা মূল গল্পে চলে যাই। যেহেতু গল্পের নাম ইথুনের উল্টো গোনা, সেহেতু ইথুন নামে একটা ছেলে তো থাকবেই, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। যা হোক, বাড়ির ছোট ছেলে ইথুন, যদিও সেই বাড়িতে আর কোনো ছেলে নেই, শুধুমাত্র মেয়েই আছে। আর ইথুনই হচ্ছে তাদের মধ্যে সবচাইতে ছোট। কথাবার্তা, চালচলন, লেখাপড়ায় ভালো। ইথুন বড়দেরকে খুবই সম্মান করে, আর তার কথাবার্তাও বেশ মার্জিত। লেখাপড়ায় খুবই ভালো, যে কোনো পরীক্ষায় ফলাফলে সবার থেকে এগিয়ে থাকে। কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয় না। শুধু লেখাপড়ায় যে এগিয়ে থাকে তা কিন্তু নয়, শিক্ষামূলক যে কোনো প্রতিযোগিতায় তাকে কেউ পেছনে ফেলার কথা ভাবতেই পারে না। শুধু স্কুলে পড়াশোনাই নয়, স্কুলের বাইরেও এখানে সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতা হয়। যেমন সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, এরকমই যেসব শিক্ষামূলক প্রতিযোগিতা আছে তার সব কিছুতেই কিন্তু ইথুন অংশগ্রহণ করে। শুধু অংশগ্রহণ করেই শেষ নয়, সেখানেও সে বরাবরই প্রথমই হয়ে থাকে। এত যার গুণ, এত ভালো যে ছেলে, তারপরও কিন্তু ইথুনের বাবা মায়ের চিন্তার অন্ত ছিল না। ছোট্ট বন্ধুরা, তোমরা ভাবছ এই ছেলেকে নিয়ে আবার চিন্তা করার কি আছে, সব কিছুতেই যে ফার্স্ট হয়, তাকে নিয়ে আবার ভাবনা কিসের? কিন্তু না বন্ধুরা, ভাবনাটা ছিল অন্য জায়গায়। এসব বিষয় নিয়ে তার বাবা মা চিন্তা করতো না, একেবারেই ভিন্ন একটা বিষয় ছিল তাদের চিন্তার কারণ। তোমরা মনে মনে ভাবছ কি সেই চিন্তার কারণ? হ্যাঁ, আমি আর ভনিতা করছি না। চিন্তার কারণ ছিল ইথুন ছিল একেবারেই বোকার 100। পুস্তকের জ্ঞানে সে বরাবরই ভালো, সবার থেকে শ্রেষ্ঠ, কিন্তু সাধারণ ব্যবহারিক জ্ঞান একেবারে নেই বললেই চলে। তার আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধব কিংবা সহপাঠী ছিল, তারা কিন্তু তাকে সবসময় বোকা বানিয়ে দিতে পারত। এমনই বোকা বানাতো যে তার মাথায় কাঁঠালটি পর্যন্ত ভেঙে তারা খেতে পারত। আর এতেই ইথুনের বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এমন ছেলে ভবিষ্যতে কি করবে? শুধু লেখাপড়া শিখে মানুষ হলেই তো আর হবে না, বাস্তব জীবনেও তাকে
অনেক মানুষের সাথে চলতে ফিরতে হবে, অনেক কিছুই মোকাবেলা করতে হবে। এত বোকা হলে এসব সে করবেটা কিভাবে? আর এই জগতে এই ছেলে টিকে থাকবে কেমন করে? বইয়ের জ্ঞান দিয়ে তো আর ব্যবহারিক জীবন চলে না। এসব কারণেই ইথুনের বাবা মা যখনই তার ফলাফল দেখে খুশি হতেন, পরক্ষণেই আবার তাদের মুখটা কেমন শুকিয়ে যেত। তারা কেবলই ভাবত, এই ছেলের মাথায় কি বুদ্ধিশুদ্ধি হবে না? বন্ধুরা, তোমরা ভাবছ বুদ্ধিশুদ্ধি না থাকলে ভালো ফলাফল করে কি করে? আসলে এটা কিন্তু সেই বুদ্ধিশুদ্ধির কথা বলা হয়নি। বলা হয়েছে মানুষের সাথে চলাফেরা করার জন্য যে সাধারণ জ্ঞান প্রয়োজন, সেই সব বুদ্ধি তার কবে হবে? এটাই ছিল ইথুনের বাবা মায়ের মূল ভাবনার কারণ। এবার নিশ্চয় তোমরা বুঝতে পারছ এত মেধাবী একটা ছেলেকে নিয়েও তার বাবা মা কেমন চিন্তা করেন। কিন্তু বাবা মা যেরকম চিন্তা করেন, ইথুনের কিন্তু মাথায় এসব কোনো কিছুই আসে না। তাকে অন্যেরা বোকা বানিয়ে চলে যায়, এতে কিন্তু ইথুনের খারাপও লাগে না, অনুতাপও হয় না। একবারও তার মধ্যে বোধ আসে না যে অন্যেরা তাকে কেন বোকা বানায়। সে এত বুদ্ধিমান, লেখাপড়ায় এত ভালো, সে কেন অন্যদের সাথে ব্যবহারিক জ্ঞানে পেরে ওঠে না? যা হোক, এসব নিয়ে ইথুরের একদম মাথা ব্যথা ছিল না। সে দিব্যি তার মতো চলছে ফিরছে, সব কিছুই করছে। এত ভালো একটা ছেলে, আর তার কি না এই দশা? বিষয়টা যেন বিধাতাও মানতে পারল না। তাই তো তার সাহায্যে বিধাতাও এগিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছ ইথুন কি এমনটাই থেকে যাবে? কিন্তু না, বেশি দিন কিন্তু এমনটা চলল না। একদিন অলৌকিকভাবেই সব কিছু সমাধান হয়ে গেল। এই সমাধানটা কিন্তু কোনো মানুষ করেনি, স্বয়ং বিধাতাই তার সমাধান করে দিল। কি হলো জানো তোমরা? যারা তাকে বোকা বানাতো, তার সরলতার সুযোগ নিত, এবার তারাই হলো উল্টো নাজেহাল। কি মজার ব্যাপার না? এতদিন তাকে কেবলই বোকা বানিয়ে গিয়েছে, আর আজ যদি তারাই বোকা হয়ে যায়, তাহলে কেমন মজা হয়? হ্যাঁ বন্ধুরা, চোখের পলকে সব বদলে যেতে লাগলো। ইথুনের মা বাবার মনে তখন স্বস্তি ফিরে এলো। প্রকৃতিও যেন আনন্দে হেসে উঠল, কারণ ভালো মানুষের প্রতি শুধু যে মানুষেরই সহানুভূতি থাকে তা কিন্তু নয়।
প্রকৃতিও ভালো মানুষের পক্ষেই সবসময় থাকে। ছোট্ট বন্ধুরা, তোমরা ভাবছ এত কিছু ঘটল, যারা তাকে বোকা বানাতো তারা নাজেহাল হলো, তার বাবা মায়ের মনে স্বস্তি ফিরে এলো, আবার প্রকৃতিও হেসে উঠল। কিন্তু এসব হলোটা কিভাবে? সেটাই হচ্ছে গল্পের মূল আকর্ষণ। হ্যাঁ, সেই ঘটনাটাই তাহলে তোমাদেরকে এবার বলছি। একদিন ইথুন স্কুলে যাচ্ছিল। প্রতিদিনের মতোই স্কুলে যাবার পথে দুষ্ট ছেলের দল তার পিছু নিল। মাঝে মাঝেই কিন্তু তার স্কুলে যাওয়ার পথে দুষ্ট ছেলের দল তাকে বিরক্ত করত। এটা ছিল প্রতিদিনের একটি সাধারণ ব্যাপার। যা হোক, অন্যান্য দিনের মতো সেদিনও কিন্তু সেই দুষ্ট ছেলের দলই ইথুনের পিছু নিল। তারা যে পথে হাঁটছে সেই পথেই একটা গাছের নিচে লাল পিঁপড়ার বাসা ছিল। তোমরা নিশ্চয় জেনে এসেছ, দুই ধরনের পিঁপড়া আছে, লাল পিঁপড়া আরেকটা আছে কালো পিঁপড়া। কালো পিঁপড়া কামড়ায় না, কিন্তু লাল পিঁপড়ারা খুব জোরে কামড় দিতে পারে। লাল পিঁপড়ার কামড়ের ব্যথাও আছে, কিন্তু বেশ ফুলেও যায়। যা হোক, সেই রকম লাল পিঁপড়াদের বসবাস ছিল সেই গাছের নিচে। একবার কেউ একজন সেখান দিয়ে যাবার সময় সেই লাল পিঁপড়াদের বাসা লক্ষ্যই করেনি, আর তাই হাঁটতে হাঁটতে গিয়ে সেই লাল পিঁপড়াদের উপরেই সেই লোকটার পা পড়ল। আর হলো কি, বুঝতেই পারছ বন্ধুরা। সাথে সাথে লাল পিঁপড়া তার শরীরে ছড়িয়ে পড়ল। পিঁপড়ারা শুধু শরীরে ছড়িয়ে পড়েই ক্ষান্ত হবে এমনটা তো ভাবার নয়। ঘটলও তাই সেই রকমের ঘটনা। পিঁপড়াগুলো সেই লোকটার সারা শরীরে কামড়াতে লাগলো তাদের ইচ্ছে মতো। মনে হচ্ছে যেন লোকটা পিঁপড়াদের খাবারে পরিণত হয়েছে। যা হোক, কামড়ের চোটে লোকটার অবস্থা একেবারে কাহিল হয়ে গেল। কারণ পিঁপড়া কিন্তু অল্প ছিল না, মোটামুটি তার সারা শরীরেই পিঁপড়া একেবারে ছেয়ে গেছে। এত পিঁপড়ার একসাথে কামড়ের চোটে এক সময় সে মাটিতে শুয়ে পড়ল। দৌড়াতেও যেন পারছে না। বুঝতেই পারছ কি পরিমাণ পিঁপড়া সেখানে ছিল। সেই লোকটা মাটিতে শুয়ে কেবলই গড়াগড়ি খেতে লাগলো। এই দৃশ্যটা
দূর থেকে অন্য কিছু লোকে দেখেছিল। তারা বুঝতে পারল লোকটার নিশ্চয় কোনো বিপদ হয়েছে, তা না হলে ওইভাবে কেউ মাটিতে শুয়ে গড়াগড়ি খাওয়ার কথা না। সাথে সাথে সেই লোকগুলো দৌড়ে সেখানে চলে আসলো। এসে তারা সেই পিঁপড়ার কামড় খাওয়া লোকটাকে উদ্ধার করলো। তার শরীর থেকে পিঁপড়াগুলো দূর করার ব্যবস্থাও করে দিল। এবার তবে আসল ঘটনা তোমাদেরকে বলেই রাখলাম, কি ভয়ঙ্কর সেই পিঁপড়াগুলো। সেদিন সেই দুষ্ট ছেলের দল ইথুনকে বলল, তুমি যদি ওই গাছের নিচে দাঁড়াতে পারো তবে ওই পিঁপড়াগুলি তোমার বন্ধু হবে। ইথুন বোকা হলেও সে বড়দের কাছে শুনেছে যে লাল পিঁপড়া খুব কামড়ায়। তাই ইথুন তাদের বলল, না না না, ওইখানে তো লাল পিঁপড়া দেখা যাচ্ছে। আমি শুনেছি লাল পিঁপড়ারা নাকি ভীষণ কামড়ায়। তখন তার সাথীরা বলল, ধর বোকা, লাল পিঁপড়া কামড়ায় এটা ঠিক আছে, কিন্তু এই লাল পিঁপড়া অন্য ধরনের। আমরা আগেও দেখেছি অনেকেই ওই গাছের নিচে দাঁড়িয়েছে আর লাল পিঁপড়ারা তার বন্ধু হয়ে গেছে। তুমিও যদি দাঁড়াতে পারো তাহলে ওই লাল পিঁপড়ারা তোমারও বন্ধু হয়ে যাবে। সহজ সরল ইথুন তখন সেটা সত্যি বলেই মনে করল। বড়দের মুখে শোনা সেই সব কথা সে মুহূর্তেই ভুলে গেল, কারণ দুষ্ট ছেলের দল তাকে এমনভাবে বুঝিয়েছে যে তার কাছে তখন এটাই সত্যি বলে মনে হচ্ছে। আর তাই ডানে বায়ে না তাকিয়ে ইথুন সেই গাছের নিচে যেতে লাগলো। কিন্তু পিঁপড়াদের বাসা পর্যন্ত যেতে পারেনি, ততক্ষণে কিন্তু দুষ্ট ছেলের দল চলে গিয়েছে। ইথুন প্রায় যখন কাছাকাছি এসেছে তখনই কোথা থেকে একটা পাখি উড়ে এসে তার কানে কানে বলল, ইথুন বাবু, উল্টো দিক থেকে গণনা করো দেখি। ইথুন বলল, উল্টো দিক থেকে আবার কিভাবে গুনব? সেই পাখিটা বলল, বুঝতে পারোনি? যেমন ধরো, আমরা তো 1 থেকে শুরু করে 100 পর্যন্ত গুনি। তুমি এবার করবে কি, 100 থেকে নিচের দিকে আসবে। তার মানে 100, 99, 98, 97, এভাবেই গণনা করো দেখি। ইথুন অবাক হয়ে পাখির দিকে তাকিয়ে রইল, কেননা এরকম উল্টো গণনা সে আগে তো কখনো করেনি। যা হোক, ইথুন তখন সেই পিঁপড়ার বাসার কাছাকাছি গিয়েও পিঁপড়ার বাসায় যাওয়ার কথা বেমালুম ভুলে গেল। পাখিটাকে পেয়ে আর পাখির কথা শুনে
তখন সে অন্যমনস্ক হয়ে গেল, অর্থাৎ তার বুদ্ধি তখন অন্যদিকে চলে গেল। ইথুন তখনই গুনতে শুরু করলো 199, 98, 97, 96, 95, 94, 93। এভাবে সে উল্টো দিকে গণনা করতে লাগলো। পাখি তাকে বলেছে, থামবে না কিন্তু একদম, যে পর্যন্ত মজার কিছু না ঘটবে সেই পর্যন্ত তুমি উল্টো দিকে গুনতেই থাকবে। এভাবে ইথুন উল্টো দিকে গুনতে গুনতে 50 পর্যন্ত গুনে ফেলল। হ্যাঁ বন্ধুরা, যখনই ইথুন 50 পর্যন্ত গুনে ফেলেছে তখনই কিন্তু ঘটল আসল খেলা। অর্থাৎ ইথুনের 50 পর্যন্ত উল্টো দিক থেকে গুনে আসার পরই লাল পিঁপড়াগুলো তাদের বাসা ছেড়ে ছুটল সেই দুষ্ট ছেলের দলের দিকে। এবারই বন্ধুরা দেখতে পাবে আসল খেলা। দুষ্ট ছেলের দল কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছিল। তা গেলে কি হবে? তারা যাচ্ছে আস্তে আস্তে মনের সুখে হাঁটতে হাঁটতে। পিঁপড়াগুলো সাধারণভাবে যেমনি করে দৌড়ে যায়, এখন কিন্তু সেভাবে না দৌড়ে তারা বরং আরও অনেক দ্রুত গতিতে সেই দুষ্ট ছেলের দিকে দৌড়াতে শুরু করে দিল। দুষ্ট ছেলেরা কিন্তু তখনও পর্যন্ত কিছুই টের পায়নি লাল পিঁপড়াগুলো যে তাদের পিছনে আসছে সেটা সারা বুঝতেও পারেনি। যা হোক, লাল পিঁপড়ারা একেবারেই দুষ্ট ছেলের দলের কাছাকাছি চলে এসেছে। শুধু কাছাকাছি নয়, তাদেরকে অতিক্রম করে তাদের সামনে চলে গিয়েছে। এবার দুষ্ট ছেলের দল সেই পিঁপড়াগুলিকে দেখে ফেলল। তারা ভাবতেই পারছে না এই পিঁপড়াগুলি বাসা ছেড়ে কেন এই দিকে এসেছে। তারা তো কখনো তাদের বাসা ছেড়ে কোথাও যায় না। হ্যাঁ বন্ধুরা, এবার দুষ্ট ছেলের দল কোন দিকে যাবে কিছু বুঝে উঠতে পারছে না। পিঁপড়াগুলো চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তখন তাদের আর পালাবারও কোনো পথ ছিল না। এবার পিঁপড়াগুলি সবাইকে এমন কামড়ালো যে শেষে তাদের হাসপাতালেই যেতে হলো। ইথুন এসবের মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না। সে বুঝতে পারছে না পিঁপড়াগুলি এইভাবে কেন ওই ছেলেগুলোকে কামড়ে দিল। এসব সাতপাঁচ যখন ইথুনের মাথায় ঘুরপাক খাচ্ছে তখন সেই পাখিটা আবারও
ইথুনের কাছে এসে বলল, তুমি যখনই কোনো সমস্যায় পড়বে তখনই উল্টো দিক থেকে গণনা করবে। আজকে যেরকম গণনা করেছ ঠিক সেই রকম যতক্ষণ পর্যন্ত কোনো ফলাফল দেখতে না পাবে ততক্ষণ গণনা করতেই থাকবে। ইথুন বলল, এতে কি হবে? পাখিটা তখন জবাব দিল, এখনো বুঝতে পারছো না? ওই দুষ্ট ছেলের দল তোমাকে পিঁপড়ার কামড় খাওয়ানোর জন্যই ওই গাছের নিচে গিয়ে দাঁড়াতে বলেছিল। আর তুমিও আরেকটু হলেই পিঁপড়াগুলোর হামলার শিকার হতে। আমি ঠিক সময়ে এসে তোমাকে যদি উল্টো গণনা করতে না বলতাম তাহলে তুমি আজকে ওদের মতোই পিঁপড়ার কামড়ে হয়তোবা হাসপাতালে চলে যেতে হতো। তোমার উল্টো গণনার কারণেই পিঁপড়াগুলো তাদের বাসা ছেড়ে ওই দুষ্ট ছেলের দিকে তেড়ে গিয়ে তাদেরকেই কামড়েছে। তুমি ভালো বলেই তোমার দিকে না এসে ওদের দিকে গিয়েছে। এমনিভাবেই তুমি যে কোনো বিপদে পড়লেই উল্টো দিক থেকে গণনা করতে থাকবে, নিশ্চয়ই ফলাফল পেয়ে যাবে। এসব বলেই পাখিটা সেখান থেকে বিদায় নিল। আর ইথুনও তার মতো স্কুলে চলে গেল। এখানেই কিন্তু শেষ নয়। সেদিনের পর থেকে সত্যি সত্যি তাই হতে লাগলো যেমনটা ওই পাখি ইথুনকে বলে গিয়েছে। এই যেমন ধরো, একদিন ক্লাসে ইথুন তার হোমওয়ার্কের খাতা খুঁজে পাচ্ছিল না। ইথুনদের স্কুলের ক্লাস টিচার খুবই কড়া মেজাজের ছিলেন। হোমওয়ার্কের খাতা না দেখালে তিনি ছাত্রদেরকে কঠিন শাস্তি দিতেন। ইথুনও বেশ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল। শত খোঁজাখুঁজি করেও সে কিছুতেই তার হোমওয়ার্কের খাতা পাচ্ছিল না। টিচারের শাস্তির ভয়েও সে কিছুটা আটকে আটকে উঠছিল। আর একটু পরেই ক্লাস টিচার চলে আসবেন। ভয়ে ইথুনের কোনো কিছুই ভালো লাগছিল না। হঠাৎই জানালা দিয়ে বাইরে চোখ পড়তেই একটা উড়ন্ত পাখি ইথুনের দৃষ্টিগোচর হলো। আর সেই উড়ন্ত পাখিটাকে দেখেই ইথুনের সেদিনকার সেই পাখির উল্টো গণনা করে যাবার শিক্ষাটা মনে পড়ে গেল। একদিকে তার ভয়ে কাহিল অবস্থা, আর তখনই কিনা সেই উল্টো গণনার কথা মনে হলো ওই বাইরের উড়ন্ত পাখি দেখে। যা হোক বন্ধুরা, এবার যেন ইথুনের মনে সমস্ত ভয় কেটে গেল। পাখিটার দেওয়া সেই শিক্ষাটা আজ ইথুন আরেকবার পরখ করে
দেখবে। দেরি না করে শুরু করে দিল 100 থেকে উল্টো দিকে গণনা করা। তার এই রকম উল্টো গণনা দেখে সবাই তো হেসে কুটি কুটি হচ্ছে, কেননা আগে তো কখনো তারা এরকমটা দেখেনি। এদিকে ইথুন গুনতে গুনতে প্রায় যখন শেষের দিকে চলে আসছে, তখনই ক্লাস টিচার ক্লাসে ঢুকে গেল। ক্লাস টিচারকে দেখে ইথুনের তো গণনা বন্ধ হয়ে গেল, কারণ এতক্ষণ সে তার সহপাঠীদের সামনে গণনা করেছে। তাই বলে ক্লাস টিচারের সামনে তো আর এভাবে জোরে জোরে গণনা করা যায় না। ইথুনের ভয়টা তখনও কাটেনি। সে ভাবছে কাজ কি হলো কিনা কে জানে। মনে মনে কেবলই সে আতঙ্কিত হচ্ছে। কিন্তু অবাক হলো তখনই যখন দেখল টেবিলে সবার আগে ইথুনের হোমওয়ার্কের খাতাটি টিচারের হাতে। ইথুন তো অবাক, হাফ ছেড়ে বাঁচল। সে ভাবল, যাক, উল্টো গণনার ফল তাহলে আজও পাওয়া গেল। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি, আসলে ইথুনের খাতাটা অন্য একটা দুষ্ট ছেলে লুকিয়ে রেখেছিল। কিন্তু দেখো, সেই দুষ্ট ছেলেটাও কিন্তু হাতে হাতে ফল পেয়ে গেল ইথুনের উল্টো গণনার। তার মানে ইথুনের খাতাটা ক্লাস টিচার ঠিকই পেয়েছে, আর যে দুষ্ট ছেলেটা তার খাতাটা সরিয়ে রেখেছিল, সেই দুষ্ট ছেলের খাতাই কিন্তু আর পাওয়া যায়নি। আর তার হোমওয়ার্কের খাতা না পেয়ে তাকে কান ধরে উঠবস করতে হলো। অথচ সবাই জানে ছেলেটা হোমওয়ার্ক জমা দিয়েছিল। কেউ তো বুঝতে পারছে না আসলে ঘটনাটা কি ঘটেছে। সে খাতা জমা দিল আর তার খাতায় টিচার পেল না, অথচ ইথুন তার হোমওয়ার্কের খাতাটা জমা দেওয়ার জন্যই খুঁজেই পেল না, আর সেই তার খাতাটাই সবার উপরে ছিল। যা হোক, এবার ইথুন বুঝতে পারল উল্টো গণনার ফলাফল। আর সেদিন থেকে যারা তার সাথে দুষ্টুমি করে তাকে নাজেহাল করত, তারাও সাবধান হয়ে গেল। কেননা তারা বুঝতে পারল ইথুনের সঙ্গে দুষ্টুমি করলে হারে হারে তার টের পাওয়া যায় ফলটা। আজকে এই ঘটনার থেকে সবাই এটা ভীষণভাবে বুঝে গেল। এবার কিন্তু ইথুনের জীবন বদলে যেতে লাগলো। সে আর আগের মতো বোকা থাকলো না। এভাবে সে ধীরে ধীরে বড় হতে লাগলো। ঘটনা এখানেই শেষ নয়। একদিন ইথুন রিক্সা করে স্কুল থেকে বাড়ি ফিরছিল।
সময়টা ছিল ঠিক দুপুরবেলা, আর তাই রাস্তায় লোকজনও খুবই কম ছিল। যাও ছিল অনেক দূরে দূরে দু একজন লোক ছিল। তার রিক্সা যে পথে যাচ্ছিল তার দুই পাশ দিয়ে বড় বড় বাঁশ ঝাড় ছিল। রাতের বেলা সেখানে ভূতেরা চলাফেরা করে কিনা শোনা যায়, যদিও ভূত বলে আসলে কিছু আছে কিনা কে জানে। যা হোক, শোনা কথা যে সেই বাঁশঝাড়ে রাতের বেলা ভূত দেখা যায়, কেউ কেউ নাকি দেখেছেও। সত্যি কিনা না তার মনের ভ্রম সেটাও জানা যায়নি। যা হোক, সেটা তো রাতের বেলার কথা। দিনের বেলা তো আর ভূত থাকে না। কিন্তু কিছু মানুষ নামক ভূত এসে রিকশার গতিরোধ করল। ইথুন কিছু বুঝেই উঠতে পারল না, আর রিকশাওয়ালা সেই লোকদের দেখে ভয় পেয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল তার কোনো হদিশ রইল না। ইথুনও খুঁজে খুঁজে রিকশাওয়ালাটাকে কোথাও দেখতে পাচ্ছিল না। এবার ইথুন যেন ভয়ে একেবারে চুপসে গেল। সে বুঝতে পারল যেহেতু রিকশাওয়ালাটা পালিয়ে গেছে, সেহেতু নিশ্চয়ই কোনো বিপদ সে আঁচ করতে পেরেছে। অবশ্য একটু পরেই ইথুনের মুখ চেপে ধরতেই সে অজ্ঞান হয়ে গেল। হয়তো ওই লোকগুলো হাতে এমন কোনো কিছু ছিল যেটার ঘ্রাণ ইথুনের নাকে যেতেই সে অজ্ঞান হয়ে গেছে। এমনও হতে পারে এটা অজ্ঞান করার কোনো ওষুধ কিংবা স্প্রে। যা হোক, ইথুনকে তারা সেখান থেকে ধরে নিয়ে গেল। অনেক সময় পর যখন ইথুনের জ্ঞান ফিরল, তখন সে দরজা জানালা বন্ধ অন্ধকার ঘরে মেঝেতে পড়ে আছে। সে আস্তে আস্তে উঠে বসল। তার জ্ঞানটা হয়তো একটু একটু করে ফিরে এসেছে। কিন্তু জ্ঞান ফিরলে কি হবে? ঘরটা এতই অন্ধকার ছিল যে দুই চোখে সে কিছুই দেখতে পেল না। আর যেহেতু অন্ধকার ঘরে কিছু দেখাও যাচ্ছে না, তখন ভয়ে সে শিউরে উঠল। আর ভয় পাবেই বা না কেন? একে তো বন্ধ ঘর, তার উপর অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছে না। সে তখন বুঝতে পারল লোকগুলো তাকে ধরে আনার জন্যেই ওভাবে মুখ চেপে অজ্ঞান করে ফেলেছিল। ইথুনের তখন কেবলই বাবা মায়ের কথা মনে আসতে লাগলো। অতি কষ্টে সে কান্না শুরু করে দিল। তার কান্নার শব্দে নাকি অন্য কোনো কারণে হঠাৎ দরজা খোলার শব্দ হলো। ইথুন ভাবল সে
কে দেখি কোনো অন্যায় করে ফেলেছে? না হলে এই বন্ধ ঘরটা হঠাৎ খুলে ফেললো কেন? দরজা খোলার সাথে সাথে ঘরে কিছুটা আলো পড়ল। সেই আলোতেই ইথুন দেখতে পেল দুজন মুখোশ পরা লোক ঘরে প্রবেশ করেছে। লোক দুটিকে দেখে খুবই ভয়ঙ্কর প্রকৃতির মনে হলো। ইথুন যেন এবার আরো বেশি আতঙ্কিত হয়ে গেল। তারা বলল, তোমাকে বিদেশে পাচার করে দেয়া হবে। তার আগে কিছুদিন তোমাকে এখানে থাকতে হবে। ভয় নেই তোমার, আমরা এখন থেকে তোমার সাথেই থাকব। লোকগুলোর কথা শুনে ইথুনের অবস্থা তো কাহিল হয়ে গেল। এতক্ষণ যাও সে বাবা মায়ের কথা মনে করে কান্না করছিল, এখন তো সে ভীষণ ভয়ে তাও ভুলে গেল। তার গলা কেবল শুকিয়ে আসছিল, কথা বলার শক্তি যেন ক্রমেই শেষ হয়ে আসছিল। সে লোক দুটির কথা শুনে একেবারে বোবা হয়ে গেল। তাদেরকে কিছুই বলতে পারল না। কিন্তু ইথুন মনে মনে ভাবতে লাগলো, এই লোকগুলো তাকে কেন বিদেশে পাঠাবে? সে তো বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু এ কথা তো আর লোক দুটিকে সে বলতে পারছিল না। লোকগুলিও এসব কথা বলে সেখান থেকে চলে গেল। ইথুন তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নানা কিছু ভাবতে ভাবতে সে অস্থির হয়ে উঠল। একটু পরেই আবারও দরজা খোলার শব্দ। ইথুন বুঝতে পারল সেই দুষ্ট লোক দুটি নিশ্চয়ই আবার চলে আসবে। সত্যি সত্যি লোক দুটি আবারও ভেতরে প্রবেশ করল। শুধু প্রবেশই করল না, তারা ভেতরে এসে কিছু আলোরও ব্যবস্থা করল। আলোর ব্যবস্থা করে তারা একপাশে বসে পড়ল। ইথুন বুঝতে পারল লোক দুটি এবার নিশ্চয় তার সাথেই থাকবে। তার মানে তারা তাকে কোথাও যেতেও দিবে না, ঠিকই বিদেশেই পাচার করে দেবে। এমন যখন কঠিন বিপদ সে আঁচ করতে লাগলো, তখনই গণনা করতে লাগলো। 199, 98, 97, 96, 95। এভাবে যখন এক বলল, আর তখনই
লোক দুটি মেঝেতে লুটিয়ে পড়ল। সাথে সাথে তারা জ্ঞান হারালো। হঠাৎ এমন কাণ্ড ঘটল যে ইথুন কিছু সময়ের জন্য একেবারে নির্বাক হয়ে গেল। সে কি করবে বুঝতে পারছিল না। যা হোক, একটা সময় তার মনে হলো এবার লোক দুটি তো অজ্ঞান হয়ে গেছে, এখন আর তারা তাকে ধরতেও পারবে না আর কিছু বলতেও পারবে না। ইথুন তখন আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে এলো। বাইরে চলে এসে অনেকটা দূরেই এসে পড়েছিল। তখনই সেই লোক দুটিকে যারা আদেশ করেছিল ইথুনকে ধরে আনার জন্য, তাদের একজন এসে হাজির হলো। এসে দেখতে পেল যে দুজনে ঘুমের মধ্যে বেহুশ হয়ে আছে। ঘরে আর কেউ নেই, দরজাটাও খোলা। তখন তারা জ্ঞান হারানো লোক দুটিকে ডাকতে আরম্ভ করল, কিন্তু লোক দুটি কিছুতেই ঘুম ভাঙছে না। অবশেষে সেই লোকটা তাদের চোখে মুখে পানি ছিটিয়ে দিল। পানি ছিটিয়ে দেওয়াতে তাদের হুঁশ ফিরল। হুঁশ ফিরেই তারা ঘরের এপাশ ওপাশ ছোটাছুটি করতে শুরু করে দিল আর বলতে লাগলো, ছেলেটা গেল কোথায়, ছেলেটা গেল কোথায়। তাদের এহেন ছোটাছুটি দেখে সেই লোকটা বলল, থামো তোমরা, নিজেরাই ছেলেটাকে নিশ্চয় ছেড়ে দিয়েছ, আর কিনা এখন ছোটাছুটি করে বলছ ছেলেটা কোথায়, ছেলেটা কোথায়। তারা দুইজনে তখন একে অন্যের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। দুজনেই একসাথে বলে উঠল, না না, আমরা ছেলেটাকে ছেড়ে দেইনি। তবে অবাক করা বিষয় হলো, আমরা ঘরের ভিতরে এসে একপাশে বসেছিলাম, ছেলেটাকে পাহারায় দেখছিলাম। হঠাৎই কি হলো বুঝতে পারলাম না, ছেলেটা 100 থেকে উল্টো দিকে গণনা করতে শুরু করলো। আমরা শুনছিলাম আর ভাবছিলাম, এ আবার কেমন ছেলে, 1 থেকে 100 না গুনে সে 100 থেকে 1-এর দিকে গুনতে লাগলো কেন। কিন্তু ঘটনা তখনই ঘটল, সে যখন 100 থেকে নিচের দিকে গণনা করতে করতে একেবারে 1 বলল, আর তখনই আমাদের জ্ঞান হারিয়ে গেল। আমরা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলাম, কিছুই বুঝতে পারলাম না। সেই লোকটা তখন তাদেরকে বলল, ঠিক আছে, তোমরা যদি সত্যি বলেই থাকো তাহলে যাও, ছেলেটা নিশ্চয় বেশি দূর যেতে পারবে না, দীর্ঘ সময় অজ্ঞান হয়ে এখানে পড়েছিল, কাজেই এখনই তাড়াতাড়ি গিয়ে তোমরা ছেলেটাকে আবার ধরে নিয়ে আসো, তা না হলে তোমাদেরকে কঠিন শাস্তি
পেতে হবে। ছোট্ট বন্ধুরা, এদিকে কিন্তু ইথুন যে ঘরে বন্দি ছিল সেটা বাঁশঝাড় থেকে বেশি দূরে ছিল না, আর তাই বেরিয়ে সে যখন বাঁশঝাড়টা দেখতে পেল তখন আর রাস্তা চিনতেও কোনো সমস্যা হলো না। কেননা বাঁশঝাড় না পেলে সে হয়তো রাস্তা হারিয়ে উল্টাপাল্টা এদিক সেদিক ঘোরাঘুরি করতো আর রাস্তা খুঁজতে থাকতো, আর ততক্ষণে সেই দুষ্ট লোকেরা এসে তাকে আবারও দ্বিতীয়বার ধরে নিয়ে যেত। কিন্তু সেটা আর হবার নয়, কারণ যেহেতু বাঁশঝাড়টা সে পেয়ে গেছে সেহেতু তাকে আর রাস্তা খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। এবার আর সে রাস্তায় দাঁড়িয়ে কোনো রিক্সা নেয়ার কথা চিন্তাই করল না। সে ভাবল যে রিক্সায় করে আসার জন্যই আজকে এত সমস্যা হয়েছে, সেই রিক্সায় সে আর উঠবেই না, বরঞ্চ হেঁটেই সে বাসায় চলে যেতে পারবে। ঠিক তাই হলো। ইথুন আর কোনো রিক্সায় উঠল না। এবার সে দৌড়ে বাসায় এসে মাকে জড়িয়ে ধরল। মা কিন্তু বুঝতে পারেনি যে সে কত বড় একটা কঠিন বিপদ থেকে রক্ষা পেয়ে এসেছে। সেও মাকে ঘটনার কিছুই বলল না, কেননা মা যদি ঘটনাটা জানতে পারেন তাহলে সেও ভীষণ ভয় পাবে আর কষ্টও পাবে। হয়তোবা ইথুনকে আর একা একা স্কুলে যেতেই দিবে না। এতে করে মায়েরই আবার কষ্ট হবে তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে। যা হোক ছোট্ট বন্ধুরা, ইথুন তো তার মায়ের কাছেই ফিরে আসলো। আর এদিকে কি হলো, সেই দুষ্ট লোক দুটি ইথুনের ছায়াটাও আর খুঁজে পেল না। পাবেই বা কি করে? তারা তো আর জানে না যে ইথুন এবার দৌড়ে বাসায় চলে যাবে। তারা ভেবেছিল হয়তো সে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাবে, আর ততক্ষণে তারা দৌড়ে এসে ইথুনকে ধরে ফেলবে। সেটি আর হবার নয়। দুষ্ট লোক দুটি অনেক খুঁজে খুঁজেও ইথুনকে না পেয়ে যখন সেই লোকটার কাছে ফেরত যাবে, তখন আবার তাদের দুজনের একজন বলল, এখন যদি আমরা খালি হাতে ফেরত যাই তাহলে আমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কি দরকার আছে? আমরা বরং ফেরত না গিয়ে আমরা ভালো হয়ে যাই, ভালো পথে চলি। এসব মন্দ কাজ আর কোনোদিনই করব না। আরেকজন বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আসলেই তো আমরা এসব কি মন্দ কাজ করছি, এর চাইতে কত ভালো কাজ করার আছে। আজকের এই ছেলেটা এখান থেকে চলে গিয়ে আমাদের বুদ্ধি খুলে দিয়েছে। চলো আমরা এখান থেকে কেটে পড়ি। এই বলে তারা দুইজনে সেদিনের পর থেকে আর কখনো এমন কোনো খারাপ কাজ করেনি। তারা ভালো হয়ে গেল। যা হোক ছোট্ট বন্ধুরা, ছোট্ট ইথুন উল্টো গণনা করতে করতে বড় হয়ে গেল, আর তার এই উল্টো গণনার ফলে দুজন খারাপ লোকও কিন্তু ভালো হয়ে গেল। আজকের মতো এখানেই তবে শেষ করছি। অপেক্ষায় থাকো, খুব শীঘ্রই আবার নতুন আরও একটা গল্প নিয়ে
তোমাদের সামনে হাজির হব। ততদিন সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।